আমন্ত্রণ জার্নাল ডায়লগে আপনাদের সাথে আছি আমি আল ইমরান। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আসন্ন জাতীয় বাজেট নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো শেয়ার বাজার নিয়ে। আজকে স্টুডিওতে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব ওয়াফি শাফিক মিনহাজ খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড। জনাব মিনহাজ খান, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। মিনহাজ খান, আমরা দেখছি বলা হচ্ছে দেশের শেয়ার বাজার বর্তমানে আইসিইউতে আছে, সেটার ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনটা করার জন্য। টার্মটা আমরাও শুনছি বেশ কিছুদিন ধরে। এটা আসলে শেয়ার মার্কেটে যখন আমরা কথা বলছি তখনই পুঁজিবাজারের সঙ্গে কথা বলতে গেলে আমাদের আসছে যে আইসিইউতে আছে। আইসিইউতে আসলে এটা একটা টার্মটা বোঝানো হচ্ছে যে এটা রোগীর অসুস্থতা, যেরকম আইসিইউতে খুব খারাপ অবস্থা হলে ক্রিটিক্যাল কন্ডিশনে গেলে যেভাবে বোঝানো হয়, একইভাবে এখানে বোঝানো হচ্ছে যে পুঁজিবাজারের অবস্থাটা আসলে এখন খুব সংকট পরিবেশে আছে এবং সেখানে তারল্য সংকট দেখা যাচ্ছে। সেখানে মানুষের আস্থার জায়গাটা নিয়ে কাজ করছে, সেই জায়গাটা নিয়ে আসলে এটা আজকের একদিনের কিন্তু এটা রিফ্লেকশন এখানে আসছে না। এই রিফ্লেকশনটা কিন্তু অনেক দিন ধরে ধারাবাহিকতার আজকের রেজাল্ট এখানে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে 2022-এর দিকে ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয় এবং ফ্লোর প্রাইস বাংলাদেশে অলমোস্ট প্রায় 18 মাসের মতো এখানে রাখা হয়। সো তখন কিন্তু আমাদের এখানে ফ্লোর প্রাইজের এফেক্টটা, এটা আসলে সমস্ত দেশে, বিশ্বের যে কোনো দেশে যেগুলো এর আগে দেখা গেছে, সেখানে টেম্পোরারি সলিউশনের জন্য ফ্লোর প্রাইস থেকে রাখা হয় যে কোনো একটা ন্যাশনাল ক্রাইসিসের মুহূর্তে। বাট এখানে এই দীর্ঘ 18 মাসের একটা এফেক্ট যেটা পড়েছিল, সেটার জন্য আমাদের প্রচুর তারল্য সংকট তখন দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের আস্থা নিয়ে যেখানে একটা কাজ এসছে, যে এখানে আস্থার অভাব দাঁড়িয়েছিল। একই সঙ্গে আমাদের বিদেশি বিনিয়োগকারী যারা ছিলেন তারাও কিন্তু এই ফ্লোর প্রাইজের এফেক্টেড হয়েছেন ব্যাডলি, এবং তাদের ইনভেস্টমেন্টগুলো ওনারা অন্যদের মতো সরিয়ে নিয়ে গেছেন। সো ওই জায়গাটাতে আজকে যদি চিন্তা করি যে এটার একটা দীর্ঘ সময়ের আজকে যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা আইসিইউ হিসেবে এখন বলছি। বাট এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। সো এই জায়গাটায় আমরা এখন ইনফ্যাক্ট আইসিইউতে গেলে তো তখন ডেফিনেটলি এটা নিয়ে অনেক ধরনের কাজ করতে হয়। আপনি জানেন যে একটা ওখানে মেশিন বসানো বলেন, বা প্রতিটা মুহূর্তেই এক একটা ডিসিশন নিতে হয়, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের যদি বাজারে যে আমাদের যে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা আছেন, একই সঙ্গে আমাদের ডিবিএ আছে, আমাদের ঢাকা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, ওনারা, আমরা ব্রোকার্স যারা ইন্টারমিডিয়ারিজ আছি, তারা এটা নিয়ে কাজ করছি, কথা বলছি। বাট সেটা নিয়ে হয়তো বা আরও কিছু সময় নিয়ে এটাকে আগাতে হবে। এত অল্প সময়ের মধ্যে এই দীর্ঘ যে এফেক্টটা আজকে এসে পড়েছে, সেটা হয়তো বা কাটানো খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। 5 আগস্ট সরকার পতনের পর সবাই কিন্তু আশা করেছিল যে শেয়ার বাজারে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, এবং কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। তারপরে ধারাবাহিকভাবে কিন্তু শেয়ারের দরপতন এবং বিগত 9 মাসে নিয়ে এখন অনেক নেগেটিভ মন্তব্য আসছে, এবং বাজারের যে দরপতন সেটা কিন্তু এখন দৃশ্যমান। সেটা নিয়ে আসলে কি বলতে চাচ্ছেন যে কেন পরিবর্তনটা হলো না? পরিবর্তনটা আসলে আমি আপনাকে যদি বলি, তাহলে 5ই আগস্টে আমাদের যেই পরিবর্তনটা এসছে, 5ই আগস্টের পরে যে একটা গভর্নমেন্ট চেঞ্জ ফল হয়েছে, এবং সেটার পরে নতুন করে একজন ইন্টারিম গভর্নমেন্টের ফর্ম করা হয়েছে, এবং আপনি যে বলছেন যে 5ই আগস্টের পরে একটা মার্কেট সূচকের একটা বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল কয়েকদিনের জন্য, সাময়িক একটা সময়ের জন্য, ইনফ্যাক্ট বেসিক্যালি 2 থেকে 3 দিনের জন্য। সো তখন টার্নওভারটা, তখন বাই প্রেশার সেল প্রেশারের সমন্বয়টা অনেক বেশি হচ্ছে, বিকজ ওই পার্টিকুলার 3-4 দিন মানুষ একটু নিজেরা তাদের ট্রেডটা বাড়িয়েছেন, মানে তারা রেগুলার টার্নওভারটা তখন বেড়েছে, বিকজ তখন প্রচুর হয়তো বা সেল প্রেশার ছিল। একটা একটা বেশ কিছু সংখ্যক লোকজন এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, বিকজ যখন কোনো একটা চেঞ্জ আসে, স্পেশালি হচ্ছে সরকার রিলেটেড ইয়েতে, যেখানে পলিসি, বিকজ একটা দেশ কিন্তু চলে হচ্ছে সরকারের নেতৃত্বে, রাইট? সো একটা যখন সরকার পতন পরে যখন আর একটা নতুন গভর্নমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্ট আসবে, এবং তারপরে আবারও আরেকজন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, সো স্বভাবতই এই সময়টাই কিন্তু ইনভেস্টার যারা আছেন, স্পেশালি আমরা যদি বলি, সেটা হচ্ছে মার্কেটে 3 ধরনের ইনভেস্টার আমরা ক্যাটাগরাইজ করি। সেখানে হচ্ছে আপনার রিটেল ইনভেস্টমেন্ট, যারা ইন্ডিভিজুয়াল লেভেলে ইনভেস্টার আসছেন, যেটাকে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী অনেক সময় বলে থাকি। আবার এখানে কিছু আছেন হচ্ছে আপনার ইনস্টিটিউশন। সো ইনস্টিটিউশন যারা আছেন আর যারা ফরেন ইনভেস্টার আছেন, এনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সবসময়
এই ধরনের কোনো একটা চেঞ্জের সময়, পরিবর্তনের সময় ওনারা চিন্তা করেন, ওনারা একটু কনজারভেটিভ মোডে চলে যান। এবং কনজারভেটিভ মোডে যাওয়ার কারণই হচ্ছে আপনার দায়বদ্ধতা থেকে। বিকজ এই প্রতিটা ইনস্টিটিউশন, তাদের যারা এই পোর্টফোলিওগুলো ম্যানেজ করছেন, তারা কিন্তু তাদের ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরসের কাছে জবাবদিহিতা করতে হয়। এবং সেটারই কিন্তু একটা ইয়ে থাকে যে এই মুহূর্তে আসলে নতুন ইন্টারিম গভর্নমেন্টের সময় কি পলিসি চেঞ্জ হতে পারে, ভবিষ্যতে নতুন কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসবেন তাদের পলিসি কি হতে পারে, এই সমস্ত কিছু চিন্তাধারাই কিন্তু রিফ্লেকশন এখন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সো আর যেটা একটু আগে আপনাকে বললাম সেটা হচ্ছে আপনার যে ফ্লোর প্রাইসের যে এফেক্ট যেটা এসছে এবং এই ধারাবাহিকতা যে আস্তে আস্তে যে মানুষের আস্থার জায়গাটায় যে অনাস্থা তৈরি হচ্ছিল, সেইটারই কিন্তু আজকে দুইটার সমন্বয়ে আজকে মনে হচ্ছে যে আমাদের মার্কেটটা একটা খুব মানে একদম তলিয়ে যাচ্ছে এরকম একটা ব্যবস্থা, যেটা চারিপাশে আমরা শুনতে পাচ্ছি। আসলে কিন্তু আপনি যদি গ্লোবাল মার্কেটে দেখেন, গ্লোবাল মার্কেটের সিনারিও কিন্তু ডিফারেন্ট। গ্লোবাল মার্কেটের সিনারি ওয়াইজ এই সময় কিন্তু বড় বড় কিছু ইনভেস্টার এসে ওনারা বাইতে চলে যান। বিকজ এই সময় যখন প্রাইস ফল করে তখন কিন্তু ওনারা এটাকে আনতে চান, যে ওনাদের পোর্টফোলিওগুলোকে রিচ করতে চান। বিকজ ওনারা চান যে আরও ইনভেস্ট করব, এই সময় আমি শেয়ারগুলোকে। বাট দেন এগেন এখানে যেটা আছে যে আমাদের এখানে কিছু আছে শেয়ার যেগুলো আসলে আপনাকে যাচাই বাছাই করেই করতে হচ্ছে, বিকজ এগুলো সব কিছুর একটা রিফ্লেকশন আছে। বিকজ আপনাকে বুঝতে হবে যে আমাদের সব শেয়ারই যে খুব ভালো ফান্ডামেন্টালি স্ট্রং সেটা কিন্তু আমরা বলতে পারি না। সো এখানে কিন্তু আমাদের অনেক কিছু কাজ করার আছে এই মুহূর্তে। 96, তারপরে 2010 এবং এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশের শেয়ার বাজারে কেলেঙ্কারিগুলো যে হচ্ছে এবং এই কেলেঙ্কারির বিরুদ্ধে যেমন বিচারহীনতা, এই বিচারহীনতা শেয়ার বাজারে সংকট তৈরি করছে কিনা, পাশাপাশি গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি করছে কিনা? ইনফ্যাক্ট 1996-এর পরে যখন আপনার 2010-এ যে ইয়ে আসলো এবং তারপরে কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জকে ডিম্যাচুলেশন করা হয়েছে 2013 সালে। এবং সেটার সাথে আপনি যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আপনার আমাদের এই যে বিচার কার্য যেটা বললেন, সো বিচার কার্যর আসলে যখন ম্যানুয়াল লেভেলের ছিল তখন আসলে তাদের বিচার কার্যটা পরিচালনা করা খুব ডিফিকাল্ট ছিল। আর একই সঙ্গে আপনার বিচার যে হয়নি না, বিচারের বেশ কিছু রিপোর্টিং করা হয়েছিল, বাট সেটার আসলে প্রকৃতপক্ষে যেই পেনাল্টি বা সেটার জন্য যেই ধরনের লস যেটা থাকে সেই জিনিসগুলো কিন্তু নতুন করে আবার সব আপনি যদি দেখেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নিয়ম এবং একটা যে আলাদা রেগুলেশনস যে একটা বই করা হয়েছে, এগুলো করা হয়েছে কিন্তু সমস্ত কিছু নিয়মের মধ্যে আনার জন্য। ডিমিউচুয়ালাইজেশন করা হয়েছে কিন্তু সমস্ত কিছু নিয়মের মধ্যে আনার জন্য। এই যে আজকে যে আমরা বিশাল একটা সফটওয়্যারের মধ্যে ট্রেডিং করছি, এই ট্রেডিংটা সব কিছু কিন্তু করা হয়েছে হচ্ছে সমস্ত কিছুকে নিয়মে আনার জন্য। সো ওইটার হয়তো বা ডিরেক্টলি যারা ইনভলভ ছিলেন সেটার বিচার কতখানি হয়েছে সেটা নিয়ে আমরা হয়তো বা সবাই শঙ্কিত আছি, বাট সেটার যে রিফ্লেকশন সেগুলো কিন্তু করা হয়েছে। বিকজ এখন কোনো কিছুই কাগজে কলমে হয় না, এখন সমস্ত কিছু সিস্টেমের থ্রুতে হয়। আপনি জানেন যে একটা আইসি সিস্টেমে যা করছেন সমস্ত কিছু কিন্তু রেকর্ড রয়ে যায়, সো আপনি কখনোই এটাকে মুছে ফেলতে পারছেন না। আর রিসেন্টলি আপনি জানবেন যে আমাদের আরও একটা নতুন এসছে, যে আপনার লাস্ট 2-3 বছর ধরে কথা হয়েছিল, বাট এখন এটাকে আইন করে দিয়ে করা হয়েছে। সেটা হচ্ছে ব্যাক অফিস সফটওয়্যার ব্রোকাররা যেগুলো আমরা ইউজ করতাম সেখানে কিন্তু এখন বলা হয়েছে যে এটা ইউনিফাইড ব্যাক অফিস থাকতে হবে এবং এটা স্পেসিফিক কিছু ভেন্ডার দিয়ে এই ব্যাক অফিস সফটওয়্যারগুলোকে মেনটেন করা হচ্ছে। সো কেউ কোনো এটা আনএডিটেবল একটা ব্যাক অফিস যেখানে কোনো এডিট করা যায় না এবং এটা ডিরেক্টলি কানেক্টেড উইথ আওয়ার এক্সচেঞ্জ। সো যে কোনো সময় যে কোনো কিছু ঘটছে আপনার ব্রোকারেজ হাউসে, সেটা কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের ইনিশিয়াল ফার্স্ট রেগুলেটরি হিসেবে ওনারা দেখতে পান। সো হয়তো বা বিচারের কার্যটা, আমি যেটা বলছি যে বিচারের যে অংশটা আপনারা বলছেন সেই বিচারের অংশের কার্য ধারাবাহিকতা যদি ধরি, এগুলো চেঞ্জেস আসছে, যেগুলো হয়তো বা লুপহোলস তখন পাওয়া গিয়েছিল যে এই কারণে হয়তো বা কিছু ঘটে যেতে পারে, এবং সেগুলোকে চেক করার জন্যই কিন্তু আমরা গ্লোবাল মার্কেটের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা এখন সমস্তগুলোকে সুশৃঙ্খল জায়গায় নিয়ে এসেছি। বর্তমান সরকার শেয়ার বাজারে পরিবর্তন আনার জন্য কিছু বিদেশিদের নিয়োগ দিয়েছে এবং তারা বলছে যে আরও পরিবর্তনের জন্য দরকার হলে আরও বিদেশিদেরকে নিয়ে আসা হবে।
এই বিদেশিরা আসলে কি আমাদের শেয়ার বাজারে পরিবর্তন করতে পারবে বলে মনে হয়? ইনফ্যাক্ট দেখেন আমাদের বিদেশের যে কনসালটেন্টের কথা বলছেন সেটা আমরা যতটুকু জানি যে এটা জাস্ট কথা হয়েছে যে একজন কনসালটেন্টকে আনা হবে বা হয়তো বা এক গ্রুপ অফ কনসালটেন্টকে নিয়োগ করা হবে যাদেরকে আনা হবে। এখনও ওনারা এসছেন কিনা সেটা আমরা এখনও জানি না, বাট এটার একটা এসছে যে আমাদের একটা কনসালটেন্ট, ফরেন কনসালটেন্ট রাখা হবে। এবং সেটার জন্য আমার কাছে মনে হয় যে যারা আসলে গ্লোবাল ম্যাচিউরড মার্কেটগুলোতে যারা আছেন, যেমন আপনার আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলোতে বিভিন্ন জায়গায় বড় বড় ফান্ড ম্যানেজার্সরা বসে আছেন, ওইখানে ভালো ভালো ব্রোকারেজ হাউস এবং খুবই সুশৃঙ্খলভাবে তাদের পরিচালনা চলছে। সো সেখান থেকে যদি আমরা নিয়ে আসি, আমাদের কোনো কনসালটেন্টকে নিয়ে আসা হয় এবং সেটা যদি ভালো পরিবর্তনের জন্য, যে আমাদের এই মার্কেট এখানে একদিনেই যে উনি এসে কিছু করবেন সেটা কিন্তু সম্ভব নয়, বিকজ ওনাকে এসে মার্কেটটাকে জাজ করতে হবে, মার্কেটের মধ্যে কি কি হচ্ছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে দেখতে হবে। সো আমরা যদি মনে করি যে আজকেই কনসালটেন্ট আসলো কালকের মধ্যে এটাকে চেঞ্জ করে দিতে হবে, সেটা কিন্তু সম্ভব নয়। সো এই জিনিসগুলোকে আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য একটা অফকোর্স পজিটিভ দিকে আমি বলবো আপনাকে, যে বাইরের কনসালটেন্ট নিয়ে এসে যদি কাজ করা হয় এবং প্রপারলি যেভাবে আমাদের পরিচালনা হচ্ছিল এবং সেটাকে কীভাবে সুশৃঙ্খলভাবে কীভাবে করা যায়, এবং একই সঙ্গে আপনার টেকনোলজির ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ফ্লেভার। আপনি দেখেন আমাদের ব্রোকারেজ মার্কেটে বাংলাদেশে কিন্তু জাস্ট একটা প্রোডাক্টই আছে, সেটা হচ্ছে একটা ইকুইটি মার্কেট। এবং ইকুইটি মার্কেটের মধ্যে কি বাই অ্যান্ড সেল, আমাদের আমাদের কিন্তু অন্য কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নাই যেটা আমরা আমাদের গ্রাহকদেরকে, আমাদের ইনভেস্টরদেরকে দিতে পারি। সো এই যে ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য কিন্তু, কেন বছরের পর বছর ধরে ভ্যানিলা প্রোডাক্ট খেতে খেতে কিন্তু আমরা নিজেরাই টায়ার্ড হয়ে গেছি। সো মানুষের মধ্যে এখন শুধু বাই সেল না, শুধু এই ইকুইটি মার্কেট না, নতুন করে বন্ড মার্কেটগুলোকে যদি আরও প্রমোট করা হয়, মিউচুয়াল ফান্ড যেটা আছে, মিউচুয়াল ফান্ড মার্কেট আমাদের যদি দেখি যে আমাদের গ্লোবালি মিউচুয়াল ফান্ড মার্কেট অনেক বড় হয়ে আছেন। সো এই জিনিসগুলোকে কীভাবে আরও অ্যাট্রাকটিভ ওয়েতে আমাদের ইনভেস্টরদের কাছে নিতে পারি, সেগুলো যদি আমাদের বাইরের কনসালটেন্ট আমাদেরকে এই ওয়েগুলো দিয়ে এবং এগুলোকে প্রপারলি আমাদেরকে দিয়ে যেতে পারেন, তাহলে অফকোর্স আমার কাছে মনে হয় যে ইটস এ ভেরি পজিটিভ মুভ। বাট দেন এগেইন সময় লাগবে। আমরা কিছুদিন আগেই দেখলাম বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হলো। এই সম্মেলন থেকে আসলে শেয়ার বাজারের কতটা পরিবর্তন সম্ভব? ইনফ্যাক্ট যেই সম্মেলনটা হয়েছে এটা কিন্তু হয়েছে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের, এফডিআই এর। আর যেটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা বলে, যেটা আপনার ফরেন ফান্ড ম্যানেজার্সরা তাদের এখানে এমার্জিং মার্কেট বা ফ্রন্টিয়ার মার্কেটগুলোতে যখন আসেন, ওনাদের পোর্টফোলিওর একটা পার্ট হিসাবে ওনারা ফ্রন্টিয়ার মার্কেটে ওনারা বা এমার্জিং মার্কেটে আপনার এক্সপোজার নেয়। বাট বাংলাদেশের যেই কয়েকদিন আগে যেটা ঘটে গিয়েছেন, সেটা বেসিক্যালি হয়েছে এফডিআইকে অ্যাট্রাক্ট করার জন্য। সো ওটা বেসিক্যালি ডিরেক্টলি এই মুহূর্তে কোনো ইম্প্যাক্ট আমাদের এই পুঁজিবাজারের মধ্যে আসছে না। বাট যেসব কোম্পানি আসছেন যারা ইন্টারেস্ট শো করে আমাদের এখানে, সেটা হয়তো অদূর ভবিষ্যতে সেই কোম্পানিকে যদি আমরা লিস্টেড করে আনতে পারি, সেটার হয়তো বা আমাদের একটা বড় পুঁজিবাজারে একটা এফেক্ট পড়বে। বিকজ যারা বাইরে থেকে যেসব কোম্পানি আসে সেগুলো তো ধরেন একটু বড়সড় আকারেই ওনারা আসেন এবং তখন বড় সেট আপের মধ্যে। সো এখান থেকে যদি আমরা ইনশাল্লাহ এনাদেরকে যদি আমরা ইয়েতে নিয়ে আসতে পারি, লিস্টেড করতে পারি, বা ওনাদের ক্যাপিটাল মার্কেটে লিস্টেড করে নিয়ে আসলে ওনাদের স্টকটা এখানে হবে। বাট দেন এগেন ইটস নট এ শর্ট টার্ম স্ট্র্যাটেজি, ইটস এ লং টার্ম স্ট্র্যাটেজি। আর আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের পুঁজিবাজারের সংশ্লিষ্ট যেই ইয়েটা আছে, ধরেন যে কোনো ফেয়ার বা যে কোনো ধরনের যদি ইনভেস্টমেন্ট সামিট করতে হয়, সেটা হয়তো বা আমরা যতটুকু জানি যে সেটা হয়তো বা আলোচনায় আছে যে আমাদের এই পুঁজিবাজারকে অ্যাট্রাক্ট করার জন্য এবং আমাদের এখানে ইনভেস্ট করার জন্য আমরা হয়তো বা বেশ কয়েকটা ইয়েতে ফরেন রোড শোজ বা ইনভেস্টরদেরকে ডেকে আমরা একটা রোড শো করার মতো একটা প্ল্যান করা হচ্ছে। বাট সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সেটার আসলে কোনো ধরনের রেজাল্ট আমরা এই মুহূর্তে বলতে পারছি না। বাট এফডিআই এর ক্ষেত্রে অবশ্যই ইটস এ ভেরি গুড মুভ। বাংলাদেশের শেয়ার বাজারে আসলে বড় কোম্পানি বা ভালো কোম্পানিদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? বাংলাদেশিদের ওনাদেরকে যদি তালিকাভুক্ত করতে হয় তাহলে ওনাদেরকে কিছু ইনসেন্টিভ দিতেই হবে। ওনাদের ইনসেন্টিভ আসলে যেটা হয় যে তালিকাভুক্ত কখন হব, যখন আমার প্রয়োজন হচ্ছে। এবং এখন যেটা হয় যে আমাদের ব্যাংকে যদি আপনি দেখেন যে ব্যাংকের এখন যে ইন্টারেস্ট রেট,
ব্যাংকের যে সেখানে কিন্তু অনেক হাই, এবং এই জিনিসগুলোতে এখান থেকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা, এটা কিন্তু একটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে এখনকার ব্যবসায়ীদের জন্য। এবং এই ভালো কোম্পানি করে যখন যখন আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে কিছু প্রণোদনা দিতে হবে। সেই প্রণোদনার মধ্যে একটা আমরা সবসময় আলোচনা করছি ট্যাক্স নিয়ে, বাট ট্যাক্স ছাড়াও কিন্তু আরও অনেক কোনো প্রণোদনা হতে পারে। যেমন ধরেন আমি আপনাকে যদি বলি, সেটা হচ্ছে ওনারা যে বিভিন্ন ধরনের সেক্টরে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায়, সেখানে যদি ওনাদের জন্য একটা প্রায়োরিটি লেন করা হয়, প্রায়োরিটি সেক্টর দেওয়া হয়, যে ওনারা যদি ওনাদের কোনো কাগজ কোথাও যেখানে কাস্টমস ক্লিয়ারেন্স বলেন বা বলেন, যারা তালিকাভুক্ত কোম্পানি, তাদের যদি আলাদা কোনো রকমের একটা বেনিফিট দেওয়া হয় যে ওনারা এখানে গিয়ে এই সুবিধা পেতে পারেন। যারা ওনাদের আপনার এয়ারপোর্টে ওনারা রেগুলার মুভমেন্ট করছেন, সো এয়ারপোর্টে যদি ওনাদেরকে একটা কোনো সুবিধা দেওয়া যেতে পারে। সো একইভাবে যদি ওনারা যেখানে যেখানে যাচ্ছেন বিভিন্ন কাজের জন্য, ওনাদের কোম্পানি সংশ্লিষ্ট কাজগুলো, সেগুলোতে যদি আমরা কোনো ওনাদের জন্য স্পেশাল প্রায়োরিটি লেন বা প্রায়োরিটি কাজের সুবিধা করার জন্য যদি ওনাদেরকে আলাদা কোনো সার্ভিস আমরা দিতে পারি। যেমন আপনারা ব্যাংকে আমরা কিন্তু দেখতে পাই যে ওখানে একটা প্রিমিয়াম ব্যাংকিং বা প্রায়োরিটি ব্যাংকিং বলে আছে। একইভাবে যদি যারা তালিকাভুক্ত হচ্ছেন, তাদেরকে যদি আমরা আকৃষ্ট করতে গিয়ে ওনাদেরকে এই সার্ভিসগুলো দিতে পারি, যে যে কোনো কিছুতে গেলে ওনারা অগ্রাধিকার পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের ওনাদেরকে অ্যাট্রাক্ট করা ইজি হবে। কর তো একটা আছেই, যে এটা প্রথম ইয়েতে যে একটা ট্যাক্সের বেনিফিট দেওয়া হলে ডেফিনেটলি একটা কোম্পানির ট্যাক্স লোড অনেক বেশি থাকে, সেখানে তালিকাভুক্ত হলে সেখান থেকে যদি ওনাকে ইনসেন্টিভ দেওয়া হয়, সেখান থেকে উনি একটা বড় মেজর সেভিংস ওনারা কোম্পানি করতে পারে। সেই ক্ষেত্রে ওনাদেরকে আনা খুব সহজ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ এটা। ইনফ্যাক্ট থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ওয়ান অফ দ্য মেজর রিজন আপনার এই যে পুঁজিবাজারের যেখানে আমরা আছি, সেখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন সংস্থা যারা আছেন, নিয়ন্ত্রণ সংস্থা। সো নিয়ন্ত্রণ সংস্থার কিন্তু আমাদের জন্য হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারদের জন্য, তার সাথে আছেন হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে কিন্তু দেখেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে কিন্তু বিভিন্ন কোম্পানি, সেটা ম্যানুফ্যাকচারিং এফএমসিজি হতে পারে, সেটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে, একটা ব্যাংক হচ্ছে। সো এই সমস্ত কোম্পানির কিন্তু এক একটা নিয়ন্ত্রণ সংস্থা থাকে, এবং সেক্ষেত্রে যদি আমরা ব্যাংকগুলোর জন্য এখানে বাংলাদেশ ব্যাংক, একই সঙ্গে যখন ইন্স্যুরেন্স কোম্পানি যখন হচ্ছে তখন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ইদরা, এবং একই সঙ্গে আমাদের যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ, একই সঙ্গে আপনার এনবিআর এবং বিভিন্ন কমার্স মিনিস্ট্রি, এই সমস্ত কিছু সমন্বয়ে আমরা যদি একটা ইন্টিগ্রেটেড একটা কোনো সংস্থা করতে পারি, যেখানে যে কোনো পরিবর্তন বা কোনো কিছু যদি নিয়মের নতুন করে আনা হয় বা কোনো কিছুকে যদি উইথড্র করা হয়, সেটার এফেক্টটা সবার মধ্যে যদি আলোচনা হতো, তাহলে কিন্তু একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। এখন যেটা হচ্ছে যে ধরেন আমাদের এই জিনিসটার সমন্বয়ে এতদিন হয়তো হয়ে আসেনি, বাট এখন কিন্তু অনেক আলোচনার মধ্যে আসছে যে বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা নিজেদের মধ্যে বসছেন। বাট দেন এগেইন আমাদের এই নিয়ন্ত্রণ সংস্থাগুলো যদি প্রতিটা স্টেপেই বসতেন, তাহলে কিন্তু আমাদের জন্য হয়, যেমন বিডা, এই যে একটু আগে বললেন যে আপনি এফডিআই এর একটা কথা আমাকে বললেন, যে এই এফডিআই যে আসছে সেটাকে কিভাবে পরবর্তীতে তালিকাভুক্ত করা যেতে পারে, সেটা যদি আগেই আলোচনা হয়ে যায়, এবং সেটার জন্য যদি একই সঙ্গে যদি এনবিআরও এটার মধ্যে একটা কোনো বড় ধরনের কোনো একটা কোনো ইনসেন্টিভ ওনাদেরকে দিতে পারেন, যে আপনারা এফডিআইতে এসছেন, সেখান থেকে আপনি যদি তালিকাভুক্ত হন তাহলে এই বেনিফিট পাবেন। বাংলাদেশ ব্যাংকও যদি ওনাদেরকে কোনো ধরনের কোনো সুবিধা দিতে পারেন ফ্রম দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি সাইড। সো এখানে দেখেন এই যে একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ, এটা কিন্তু যে কোনো কিছুর জন্য অ্যান্ড স্পেশালি পুঁজিবাজারের জন্য একটা ইতিবাচক, অবশ্যই একটা খুব ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবে। সেখানে আমার মনে হয় যে এটা খুবই দরকার, এবং এটা যদি আমাদের দেশে এ ধরনের কোনো ইন্ট্রোডাকশন করা যায়, যে ইন্টিগ্রেটেড সার্ভিস উইদিন দি রেগুলেটরস, তাহলে ডেফিনেটলি আমাদের যে কোনো পলিসি চেঞ্জেস, যেমন আমরা বাজেট নিয়ে আজকে কথা বলছি, রাইট? সো বাজেট নিয়ে যখন কথা বলছি, যে এই যে বাজেটে কি এফেক্ট আসতে পারে, বা যে কোনো একটা পলিসি যখন আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রোচ করছি, ব্রোকারেজ কমিউনিটি একটা অ্যাপ্রোচ করছে, ইন্স্যুরেন্স কমিউনিটি একটা অ্যাপ্রোচ করছে, ব্যাংক কমিউনিটি একটা অ্যাপ্রোচ করছে। সো এই সমস্তগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে এসে ওই ইন্টিগ্রেটেড
সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমরা অ্যাপ্রোচটা করি তাহলে কিন্তু এটা সম্মিলিতভাবে এই বাজেটের অ্যাপ্রোচটা যায় এবং সেটার পজিটিভ এফেক্ট কিন্তু আমরা বাজেটের পরে দেখতে পারবো হয়তোবা। সো এই ধরনের আমার মনে হয় যে এটা খুব সুন্দর একটা কোশ্চেন আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ এটার জন্য। জনাব মিনহাজ খান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টে অনেকেই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তারা বলছে যে বিনিয়োগ করে তারা নিঃস্ব হয়ে গেছে, এবং পক্ষান্তরে আরেক ধরনের রিপোর্ট দেখি যেখানে বলা হচ্ছে তারা পুরোপুরি জ্ঞান অর্জন না করেই শেয়ার বাজারে ইনভেস্ট করছে। তো এই যে জ্ঞান আহরণ করার ব্যাপারটা মানুষ না জেনে যে করছে, তাদের সম্বন্ধে আপনার কি বার্তা আছে? প্রথমে শুরু করি, আমাদের এই শেয়ার বাজারে একটি স্লোগান আছে, সেটা হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং জেনে বুঝে বিনিয়োগ করুন। সো এই জিনিসটা কিন্তু আমরা সবসময় প্রমোট করে দিচ্ছি এবং এটা আমাদের ব্রোকারেজ ইন্ডাস্ট্রি এবং এটা পুঁজিবাজারের সংশ্লিষ্ট অন্যান্য যারা কোম্পানিগুলো আছে সবগুলো আমরা প্রমোট করি। এবং এটা কারণ হচ্ছে সবার আগে আপনি দেখেন পুঁজিটা কিন্তু আপনার নিজের। আপনি যেটা আগে বলছিলেন যে কোনো ইনভেস্টারদের পুঁজি কিন্তু ওনাদের নিজেদের। সো ওনারা যখন কোথাও ইনভেস্ট করছেন সেই ইনভেস্টার সম্বন্ধে আমাদের কিন্তু সামান্য যদি ধারণা না থাকে যে আমি কোথায় ইনভেস্ট করছি এবং সেটা থেকে আমি কী ধরনের রিটার্ন নিতে পারি, সেই রিটার্নটা এবং সেই ইনভেস্টমেন্টের সাথে যদি জ্ঞান আমার পার্টিকুলারভাবে আমি যদি আহরণ না করেই যদি আমি এখানে ইনভেস্টটা করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু একটা বেশ জটিলতার সৃষ্টি হয়। কারণ যেটা হয় যে আমাদের একটা যদি বলি তাহলে আমরা অনেক সময় বলি সেটা হচ্ছে একটা ডাবল সিনড্রোমে আমাদের একটা গ্রুপ অফ পিপল যারা ডাবল সিনড্রোমে ভোগেন। এটা আমি আমার টার্মিনোলজিতে বলছি আপনাকে এটা বোঝানোর জন্য, যে সেটা হচ্ছে আজকে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, আই ওয়ান্ট টু সি জাস্ট ডাবল, এটাকে জাস্ট আমি ডাবল হিসেবে দেখতে চাচ্ছি যে 100 টাকা 200 টাকা হয়ে যাবে উইদিন ভেরি শর্ট প্যান অফ টাইম। বাট পৃথিবীর কোনো ব্যবসাতেই কিন্তু ডাবল হওয়ার মতো আসলে কোনো রিটার্ন আসে না এবং শর্ট টার্মে তো অবশ্যই কখনো আসে না। সো এই জিনিসটাকে আপনার বুঝতে হবে যে আমাদের এখানে কারণ হচ্ছে আমরা অনেকেই আছি পুঁজিবাজারে যারা ইনভেস্টার বিনিয়োগকারী আছেন, অনেকেই আছি হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো বেশ ওই পিছন পিছন ঘুরে বাঁশিওয়ালার পিছন চলে যাচ্ছি না বুঝেই না জেনেই। সো এখানে একটা বড় কাজ আছে কিন্তু দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে আমরা যারা মধ্যস্থতাকারী, যারা মার্কেট ইন্টারমিডিয়েটস আছি, তাদেরকে কিন্তু আমাদের উচিত রেগুলার বেসিসে ওনাদেরকে এডুকেশন দেওয়া, ইনভেস্টর যারা আছেন তাদেরকে এডুকেশন দেওয়া, তাদের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করা, যেটা কিন্তু আপনি জানেন যে আমাদের ওয়ার্ল্ড ইনভেস্টার্স উইক হয় প্রতি বছরে আমাদের সেপ্টেম্বরের দিকে, এবং তখন কিন্তু প্রতি বছরই কিন্তু একটা লম্বা 1 মাসের কর্মসূচি দেখা যায়। কিন্তু এই কর্মসূচি আমরা ঠিকই নিচ্ছি, কিন্তু বাস্তবায়িতভাবে আমাদের কিন্তু লোকজনকে এইভাবে আমরা আনতে পারছি না যারা ইনভেস্টার আছেন। এখানে কিন্তু শিক্ষার একটা বড় জায়গায় আমরা গ্যাপ রয়ে যাচ্ছে, এই নলেজের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে যদি আমি হয়তো আমার এটা একটু দীর্ঘায়িত হচ্ছে বিকজ এই পার্টিকুলার পয়েন্টে আমাদের অনেক কিছু করার আছে, বাট একই সঙ্গে দেখেন যে আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের ব্যাংকিং নিয়ে অলরেডি কিন্তু আপনি দেখেন যে একটা স্কুল ব্যাংকিং শুরু হয়েছে রিসেন্ট, গত কয়েক বছর ধরে স্কুল ব্যাংকিং শুরু হচ্ছে। বাচ্চাদেরকে স্কুল থেকেই শেখানো হচ্ছে ব্যাংকিং কীভাবে করতে হয়, কীভাবে টাকা জমা দিতে হয়, ব্যাংকিংয়ের প্রসেসগুলো কীভাবে, চেক বই, কার্ড, সমস্ত কিছু সম্বন্ধে দেখানো হচ্ছে। একইভাবে যদি আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যদি কিছু এগুলোকে অ্যাড করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে ছোটোবেলা থেকে তাদের মধ্যে পুঁজিবাজার সম্বন্ধে বা ইনভেস্টমেন্ট সম্বন্ধে তাদের মধ্যে একটা আইডিয়া দেওয়া হবে। এবং সেভাবেই যদি আমরা আস্তে আস্তে যেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো সবগুলো শিক্ষা ব্যবস্থায় যদি আমরা রাখি, তাহলে আমার কাছে মনে হয় এটা একটা বড় রোল প্লে করবে। দেন এগেন এটা শর্ট টার্ম কিন্তু কিছু না, এটা লং টার্মের কথা বলছি, বিকজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু আমাদেরকে একটা সুন্দর পুঁজিবাজার দেওয়ার জন্য আমরা সবাই সদিন আগ্রহে বসে আছি। সো সেটার করতে পারি। একই সঙ্গে আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছি, যারা এই ইন্টারমিডিয়েটরিজ যারা আছি, সেখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সদেরও কিন্তু আমাদেরকে রেগুলার বেসিসে কিন্তু ওনাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। কারণ আপনি দেখেন আগে কিন্তু আমরা বলতাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনাদেরকে সারা জীবন
ওনাদের পড়াশোনা চলতে থাকে, বিকজ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ওয়ে চেঞ্জ হচ্ছে, ডাক্তারদের মেডিসিন চেঞ্জ হচ্ছে, মেডিকেল সায়েন্স র্যাপিড চেঞ্জ হচ্ছে। একইভাবে কিন্তু পুঁজিবাজারেরও চেঞ্জ হচ্ছে, পুঁজিবাজারের নেচার চেঞ্জ হচ্ছে, ইনভেস্টরদের নেচার চেঞ্জ হচ্ছে, আপনার পুঁজিবাজারের আপনার নতুন নতুন কোম্পানিগুলো আসছে, এবং সবচেয়ে বড় জিনিস পুঁজিবাজারে সেটা হচ্ছে রিসার্চ। আমাদের এখানে রিসার্চ বেস কিন্তু পুঁজিবাজার আমরা ওরকমভাবে ইন্ট্রোডিউস করতে পারিনি, বিকজ আমাদের রিসার্চটা খুব বেশি দরকার। যে কোনো একটা যদি বড় মার্কেটের কথা বলি বা একটা গ্লোবাল মার্কেট সিনারি বলি, সেখানে কিন্তু রিসার্চ গ্লোবালি বা অনলাইনে প্রচুর রিসার্চ রিপোর্ট পাওয়া যায়, যেগুলো রিসার্চগুলো দেখেন এবং যারা ইনভেস্টার্স তারা এগুলো, সো এই রিসার্চটা যে দেখবেন এবং ওনাকে যে রিসার্চ বেস কোনো একটা ডেসিশন নিতে হবে, সেটাও কিন্তু একটা অ্যাওয়ারনেসের ব্যাপার, ওনাকে এই জিনিসটা দিতে হবে। একই সঙ্গে দেখেন BICM, আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা আছে, যেখানে আপনার পুঁজিবাজার রিলেটেড যত ধরনের ট্রেনিং হয়, অনেক ধরনের কোর্সেস আছে, ইভেন ওনার মাস্টার্স প্রোগ্রামও দিচ্ছেন। সো এই জায়গাগুলোতে যদি আমরা প্রমোট করতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের যে এই যে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের হয়তো বা এই জায়গাটা থেকে আমরা উঠে আসতে পারবো, এবং অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টের আগে উচিত একজন বিনিয়োগকারীর যে একটা বেসিক ফান্ডামেন্টাল কোর্স এই পুঁজিবাজার সম্বন্ধে করার জন্য, এবং সেটা কিন্তু BICM থেকে দিচ্ছে, বা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেরও একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখান থেকেও আমরা করতে পারি। সো এই একইভাবে আমাদের ব্রোকারদেরকেও নিজেদেরকে একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এই অ্যাওয়ারনেস যদি আজকে আমরা বিল্ড আপ না করি, তাহলে আমরা লং টার্মে কখনো চিন্তা করতে পারবো না। কারণ দেখেন, পুঁজিবাজারে পোর্টফোলিও ম্যানেজমেন্টের কিন্তু কয়েকটা উপায় আছে, সেটা হচ্ছে একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সো এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত। সো এই যে একটা ইনভেস্টমেন্ট যারা করতে আসছেন, ইনভেস্টরদেরকে এই জিনিসগুলো বুঝতে হবেন যে ওনার অ্যাপিটাইট কতখানি, উনি যা ইনভেস্ট করছেন তা যদি উনি আজকে যদি ব্যাংকে রাখতেন বা এই যে কোনো গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখতেন, সেখান থেকে ওনার রিটার্ন কত আসছে, আর পুঁজিবাজার থেকে ওনার এক্সপেক্টেড রিটার্ন কত, এই অ্যাটলিস্ট এই কয়েকটা জিনিসকে বোঝার জন্য ওনাদের হলেও কিছুটা ফান্ডামেন্টাল কোর্সগুলো করা দরকার। এবং সেটার জন্য আমার কাছে মনে হয় যে আমরা যারা ব্রোকার্স আছি, আমরা যারা পোর্টফোলিও ম্যানেজার্স আছি, আমরা যারা সেখান থেকে আমরা এই ইনিশিয়েটিভগুলো নিয়ে ওনাদেরকে হয়তোবা দেওয়া শুরু করতে পারি। এবং যেটা আবারও বললাম যে ওনাদেরকেও আসতে হবে এগিয়ে, জাস্ট একজনের পিছনে ছুটলে হবে না, শিক্ষা নিয়ে জেনে বুঝে বিনিয়োগটা করতে হবে। কারণ এটা কিন্তু আবারও বলছি যে পুঁজিবাজারে কিন্তু বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই জিনিসটা যদি আমরা মাথায় না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কখনো ভবিষ্যৎ দেখতে পাবো না। জনাব মেনহাজ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা বাজেটের ধারাবাহিক আলোচনা নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কথা বললাম শেয়ার বাজার নিয়ে। আমরা আজকে মতো এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।